এইবার পরশুরামকে সাহায্য করতে এগিয়ে এলো নন্দা। বিয়ের মণ্ডপে বিয়ের কোণে শিবানীর সাজে বিজিতের মুখোমুখি দাঁড়াবে সে। বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে কর্ণ চ্যাটার্জি লহরী ম্যামকে বলেন, টিসি এলেই আমি সই করে দেব, আর তারপরেই সারা শহরে রটিয়ে দেব কোনো ক্রিমিনালের সন্তান আমাদের স্কুলে জায়গা পাবে না। আর তাছাড়াও অভিভাবকরাও সেটাই চাইছেন, কোনো অপরাধীর সন্তান এই স্কুলে থাকবে না। এটা শুনে লহরী ম্যাম চিৎকার করে ওঠেন। লহরী ম্যাম বলেন, আর কত নিচে নামবে তুমি, আর কত অন্যায় করবে। তখনই স্কুলের দায়িত্বে থাকা একজন টিসি নিয়ে কর্ণ চ্যাটার্জির সামনে দাঁড়ায়, কর্ণ চ্যাটার্জিকে সই করতে বলে। কর্ণ চ্যাটার্জিও লহরী ম্যামকে দেখিয়ে দেখিয়ে ওখানে দাঁড়িয়েই সই করতে চায়। আর তখনই দূরে দেখতে পায় আড়ালে সুধারানী দাঁড়িয়ে তাকে দেখছে। আর এটা দেখে কর্ণ চ্যাটার্জি যেন আকাশ থেকে পড়ে, তার হাত থেকে পেন সরে যায়। কর্ণ চ্যাটার্জি সুধার খোঁজে ছুটতে থাকে। অন্যদিকে কাভির, আরাধ্যা, লহরী ম্যাম সবাই অবাক হয়ে যায়। খানিকটা দূরে যাওয়ার পরে কর্ণ চ্যাটার্জি আর সুধাকে দেখতে পায় না। সাথে সাথে কর্ণ চ্যাটার্জি তার লোককে কল করে, যারা কিনা সুধাকে অন্য ঠিকানায় নিয়ে যাচ্ছিল। ইতিমধ্যেই তারা তটিনীর টিমের কাছে জিম্মি আছে, তাই তটিনীর কথায় তারা কর্ণ চ্যাটার্জিকে বলে, সুধারানী আমাদের পাশেই আছেন স্যার। এটা শুনে কর্ণ চ্যাটার্জি বলে, ঠিক আছে, সুধারানীকে ফোন দাও, আমি নিজে কথা বলতে চাই। তখনই তটিনী নিজে ফোন হাতে নেয়, আর তারপরেই সুধারানীর মতন গলার ভয়েস করে কর্ণ চ্যাটার্জির সাথে কথা বলে, যার কারণে তটিনীর এই পরিকল্পনা ধরতে পারে না কর্ণ। কর্ণ চ্যাটার্জি আবারও ফিরে আসে, আবারও টিসিতে সই করতে চায়। তখনই সে আবারও দূরে সুধাকে দেখতে পায়। আবারও সুধার খোঁজে ছুটে যায় কর্ণ। কর্ণ ছুটে গিয়ে একজন আয়ার হাত ধরে টানতে থাকে। তখনই সে দেখতে পায় সেই আয়া সুধা নয়, বরং অন্য কেউ। কর্ণ চ্যাটার্জি সেই আয়াকে সরি বলে, আর স্কুলে খোঁজ নিতে বলে সুধারানী এসেছে কিনা। তখনই সেই আয়া জানায়, না, আজ সুধারানী আসেনি। কর্ণ চ্যাটার্জি বলে, এটা কী করে সম্ভব, দুইবার আমি তো ভুল দেখতে পারি না। কর্ণ চ্যাটার্জি আবারও তার লোককে কল করে, আবারও তটিনী সুধার ভয়েসে কথা বলে। এরপরেই কর্ণ চ্যাটার্জি সিদ্ধান্ত নেয় সে আবারও জেলে যাবে, তটিনীর সাথে দেখা করবে। কর্ণ চ্যাটার্জি কাভিরকে বলে, আমার শরীরটা খুব খারাপ লাগছে বুঝলে, এখন আমাদের দুটো কাজ। এক, আমি নিজে জেলে যাব, ওখানে গিয়ে দেখব তটিনী আছে কিনা। আর দুই, তুমি দেখবে সুধারানী তার ঠিকানায় আছে কিনা। এই বলে কর্ণ চ্যাটার্জি সই করতে চাইলেই লহরী ম্যাম কর্ণ চ্যাটার্জির হাত থেকে টিসি পেপার নিয়ে নেয়, আর তারপরেই নিজে সেটা টুকরো টুকরো করে কর্ণ চ্যাটার্জির মুখের ওপরে ছুঁড়ে ফেলে। কর্ণ চ্যাটার্জি বলে, আজ হয়তো টিসি পেপারে সই করতে পারলাম না, তবে কাল করব। টিসি তো দিতেই হবে, আর ওদেরকে স্কুল থেকে বেরোতেই হবে। এই বলে কর্ণ চ্যাটার্জি কাভিরকে সুধার ঠিকানায় পাঠিয়ে ওখান থেকে চলে যায়। অন্যদিকে দেখানো হয় পরশুরাম আগে থেকেই তার ফ্ল্যাটে এসে বসে আছে, কারণ পরশুরাম সন্দেহ করেছে বিজিত তার বোনের সন্ধানে এখানে আসবে। বিজিতও এটা জানতে এসেছে শিবানী গাঙ্গুলি আসলে শিবপ্রসাদ গাঙ্গুলির বোন কিনা। তাই তো 600 স্কোয়ার ফিটের ফ্ল্যাটে আসে বিজিত। রাতের অন্ধকারে হাতে টর্চ লাইট নিয়ে এদিক ওদিক হাতড়াতে থাকে। আলমারি থেকে কিছু ফাইল পেপারস বের করে, আর তখনই সে সেখানে শিবানীর ছবি দেখতে পায়। বিজিত বলে, তবে কি সত্যিই শিবানী গাঙ্গুলি শিবপ্রসাদ গাঙ্গুলির বোন? এটা কি করে সম্ভব? তখনই শিবানীর ভয়েস শুনতে পায় বিজিত। শিবানী কান্নাজড়িত কণ্ঠে বলতে থাকে, তুমি আমাকে শেষ করে ফেললে বিজিত, আমার কি ভুল ছিল বলো। শিবানীর ভয়েস শুনে বিজিত আঁতকে ওঠে, কে কে বলে চিৎকার করে ওঠে। বিজিত খুব ভয় পেয়ে পালাতে চাইলেই তার হাত টেনে ধরে পরশুরাম। বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের হাতিয়ার ছিল কুঠার, আর এই কমন ম্যান পরশুরামের হাতিয়ার টোহার আর চেম্বার। এই বলে বিজিতের চোখে চোখ রাখে পরশুরাম। পরশুরাম বিজিতকে বলে, বিজিত লাহিড়ী ওরফে বিজন লাল, আজ তোর মুখোশ আমি টেনে খুলব। এই বলে বিজিতের গোপ খুলতে চাইলেই বিজিত তার হাতে থাকা টর্চ নিভিয়ে দেয়, আর অন্ধকারের সুযোগ নিয়ে সে পালিয়ে যায়। পরশুরাম আলো জ্বালাতে জ্বালাতে বিজিত ওখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। পরশুরাম আর বিজিতকে ধরতে পারে না, তবে যাওয়ার পথে বিজিত তার চশমা ফেলে যায়। অন্যদিকে পরশুরাম বলরামকে কল করে গাড়ির নাম্বার দেয়, আর খোঁজ নিতে বলে গাড়িটি কার, কোথা থেকে এসেছে। এদিকে তটিনী পরশুরামকে কল করে। তটিনী পরশুরামকে বলে, কি গো, তুমি কোথায়?
পরশুরাম বলে, আমি বাড়িতে এসেছি। তটিনী অভিমানের সুরে বলে, সে কি, তুমি বাড়িতে ফিরেছ? কই, আমায় জানালে না তো? পরশুরাম বলে, আমি এখানে অন্য একটা কাজে এসেছি তটিনী। আমার বিশ্বাস ছিল বিজিত ওরফে বিজনলাল এই বাড়িতে আসবে। ও আসবে এইটা যাচাই করতে শিবানী আমার বোন কিনা। আরও এসেছিল, জাস্ট সামান্য ভুলে ও হাত ফসকে পালিয়ে গেল। তটিনী বলে, পরশুরামেরও ভুল হয় বুঝি? কই, জানতাম না তো। পরশুরাম বলে, ভুল হয় তটিনী, ভুল হয়। যখন শিবানী আমার নিজের বোন, শিবানী পরশুরামের বোন, নিজের রক্তের বোন, তখন ভুল হওয়াটাই তো স্বাভাবিক, তাই না? এই বলে পরশুরাম কান্নায় ভেঙে পড়ে। তটিনীও কল কেটে দেয়। অন্যদিকে বিজিত বাড়িতে ফিরে আসে। তবে বিজিতের এমন হেয়ার স্টাইল, এমন সাজ পোশাক দেখে পরিবারের সবাই বিজিতকে প্রশ্ন করতে থাকে। এমনকি আয়ুষী বিজিতের মুখোমুখি দাঁড়িয়ে বলে, তুমি এমন চুলের স্টাইল করেছো কেন? হ্যাঁ, নতুন ভেক ধরেছ নাকি? তখনই প্রাচী বলে, দেখে মনে হচ্ছে গ্রাম থেকে উঠে আসা একজন সহজ সরল মানুষ। মনে হচ্ছে না আয়ুষী, এটা তোর হবু জামাই। এটা শুনে আয়ুষী বলে, তুই চুপ কর, কেন এভাবে পিঞ্চ করে কথা বলছিস? প্রাচী বলে, ঠিকই তো বলছি, তুই নিজেই দেখ না। তখনই আয়ুষী জানতে চাই, বিজিত এসব কি হচ্ছে দেখো। একে তো কুসুমপুর থেকে বিয়ের কার্ড এসেছে, তাও আবার সেই দিনেই তোমার সাথে শিবানীর বিয়ের ডেট, যেদিন কিনা তোমার সাথে আমার বিয়ে হওয়ার কথা। বিজিত, আমি বুঝতে পারছি না এসব কি হচ্ছে। বিজিত, তুমি আমায় ঠকাচ্ছ না তো? বিজিত, তোমার জীবনে অন্য কোনো মেয়ে নেই তো? তখনই জিৎ মুখার্জি বলে, আয়ুষী, বিজিতকে কেন এভাবে উত্ত্যক্ত করছো? আয়ুষী বলে, ড্যাডি, তুমি আমার ড্যাডি হও, আমাকে অপাত্রে দান করো না। এটা শুনে বিজিত রেগে যায়। বিজিত বলে, অপাত্র মানে? অপাত্রে দান মানে কি? কী হলো আয়ুষী, বলো, অপাত্রে দান মানে কি? বিজিতের রাগ দেখে জিৎ মুখার্জি বিজিতকে শান্ত হতে বলে। অন্যদিকে পরশুরাম বিজিতকে কল করে জানায়, গাড়ির ঠিকানা পেয়েছি, গাড়ি কার কোথা থেকে এসেছে সব ডিটেলস পেয়ে গেছি। আর সেই সাথে গাড়িতে তোর গোপ আর তোর চশমাটাও তো ফেলে গেছিস, সেই সব কিছু এখন আমার কাছে। খুব তাড়াতাড়ি প্রমাণ করে দেব বিজিত লাহিড়ী, তুই আর বিজনলাল একই ব্যক্তি। আর হ্যাঁ, আরেকটা কথা, পরশু শিবানীর আশীর্বাদ। এটা শুনে বিজিত লাহিড়ী রেগে যায়, চিৎকার করে বলে, আশীর্বাদ? কিসের আশীর্বাদ? কি যা তা কথা বলছেন আপনি? জিৎ মুখার্জি ফোন নিয়ে নেয়। জিৎ মুখার্জি বলে, এসব কি কথা বলছো তুমি? হ্যাঁ। পরশুরাম বলে, যা বলছি ঠিক বলছি। আপনি তো জানেন বিজিত একজন ক্রিমিনাল, আর কত বড় ক্রিমিনাল সেটাও আপনি জানেন। মেয়েরা তো বাবার রাজকন্যা হয়, বাবার প্রিন্সেস হয়, বাবারও তো এমন হয় না? জেনে বুঝে কোনো বাবা তো মেয়ের এত বড় ক্ষতি করতে পারে না। তবে আপনি কি করে করছেন? একটা কথা বলি জিৎ মুখার্জি, আপনি বিজিতের সাথে আপনার মেয়ের বিয়ে না দিয়ে বরং দড়ি কলসি দিয়ে আপনার মেয়েকে বেঁধে নদীতে ফেলে দিন। এটা শুনে জিৎ মুখার্জি চিৎকার করে ওঠে। পরশুরামকে বলে, ভুলে যেও না তোমার সন্তানেরা আমার বাড়িতে আছে। পরশুরাম বলে, আমার সন্তানেরা আপনার বাড়িতেই থাকবে, কিচ্ছু করতে পারবেন না আপনি, আর সঠিক সময় হলে আমি ওদেরকে নিয়ে আসব। তখনই আয়ুষী কথা বলে। আয়ুষী বলে, কিসের প্রতিশোধ নিচ্ছ তুমি? হ্যাঁ, তোমার বউ জেলে আছে সেই প্রতিশোধ নিচ্ছ? কেন সেই প্রতিশোধ আমার ওপর নিচ্ছ তুমি? কি হচ্ছে এসব? ভুলে যাও না তোমার সন্তানেরা এখানে আছে। তখনই তটিনীর মা এসে সামনে দাঁড়ায়। তটিনীর মা বলে, ওরা এই বাড়িতেই থাকবে, এই বাড়িতে ওদের ভালো দিয়ে আছে, কেউ ওদের ছুতেও পারবে না। আগামী পর্বে দেখানো হয় পরশুরাম বলরামকে বলে, আমার একজন মেয়ে প্রয়োজন। বলরাম বলে, মানে? পরশুরাম বলে, মানে যেই মেয়ে কিনা শিবানী সেজে বিয়ের মণ্ডপে থাকবে, যার সাথে আমি বিজনের বিয়ের সব মণ্ডপ সাজাবো। আর এটা শুনেই তখন সেখানে নন্দা আসে। নন্দা বলে, আমি রাজি আছি, আপনি চাইলে আমি শিবানী সেজে বিয়ের মণ্ডপে থাকবো। এটা শুনে পরশুরাম অবাক হয়ে যায়। তো বন্ধুরা, বুঝতেই পারছো, বিজিত লাহিড়ী ওরফে বিজন লাল এইবার সে ধরা পড়বেই, আর কিছুতেই পালিয়ে বাঁচতে পারবে না। তো এবার দেখার অপেক্ষা, একদিকে নন্দা, অন্যদিকে আয়ুষী। বিজিতকে তারা দুজনে মিলে কঠিন শাস্তি দেয়, নাকি এত কিছুর পরেও আয়ুষী বিজিত বিজিত করে? সেটা দেখতে হলে দেখতে থাকুন পরশুরাম ধারাবাহিক। আর পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।